Hello everyone, welcome to Toppers Group WBCS। তো কিছুদিন আগেই স্যার একটা পিডিএফ পোস্ট করেছিল, একটা রুটিন পোস্ট করেছিল, যেখানে বলা হয়েছে যে কোন কোন দিন কি কি ক্লাস হবে। টপার্স গ্রুপ WBCS এর পক্ষ থেকে WBCS অ্যাসপিরেন্টসদের জন্যে একটা খুব ভালো একটা প্রয়াস যে টপার্স গ্রুপ WBCS করেছে, যেখানে থিওরি ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার করা হবে এই চ্যানেলেই, টপার্স গ্রুপ WBCS চ্যানেলটাতে। থিওরি ক্লাসের যে কনসেপ্টগুলো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাসের কনসেপ্ট ক্লিয়ার করা হবে, থিওরি ক্লাস দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করা হবে। তো সেখানে তোমাদের যে পিডিএফটা পোস্ট করা হয়েছিল সেটা অনেকটা এইরকম। তো এখানে আমি অরুন্ধতী মিত্র তোমাদের ইকোনমিক্সের ক্লাস নেব। তো আমার ক্লাসগুলো কবে আছে সেটা তোমরা ওই ভিডিওটা থেকে চেক করে নাও। আমি ইকোনমিক্সের ক্লাস নেব তোমাদের। তো আমি ইন্ডিয়ান ইকোনমি ব্যাপারটা পুরোটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। চ্যাপ্টার ওয়াইজ ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর এই চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করার সাথে সাথে কারেন্ট ডেটা যেগুলো আছে সেগুলো দিতে থাকবো। আর এর সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ, কারণ WBCS একটা এমসিকিউ বেসড এক্সাম। তো আজকে আমি তাহলে তোমাদের ইকোনমিক্স শুরু করছি। WBCS এ ইকোনমিক্সের কতটা ভ্যালু সেটা তো মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই, কারণ WBCS এ ইকোনমিক্সটা তোমার মেইনসে থাকে 100 নাম্বার, আর ওদিকে প্রিলিমসে থাকে 11টা থেকে 13টা মতো কোশ্চেন প্রিলিমসে থাকে। তাহলে সব মিলিয়ে যদি হিসাব করা যায় 111 থেকে 113টা কোশ্চেন WBCS এ তোমরা পাবে ইকোনমিক্স থেকে। তো এখান থেকে এই ইকোনমিক্স থেকে এতটা নাম্বার আছে, তো এটাকে তো ইগনোর করার কোনো প্রশ্নই ওঠে না। তো চলো আজকে আমি তোমাদের শুরু করছি ইকোনমিক্স পড়ানো। আমি সবার ফার্স্টে তোমাদের চ্যাপ্টারের কন্টেন্ট দেব। কন্টেন্ট দেওয়ার পর আমি তোমাদের সেই অনুযায়ী ক্লাস নেব। এবার যেটা বলার আছে সেটা হলো যে এই যে থিওরি ক্লাসের যে স্কেডিউলটা যেটা করা হয়েছে, এই থিওরি ক্লাসের স্কেডিউল অনুযায়ী আশা করা যাচ্ছে নেক্সট উইক থেকে পুরো ঠিকঠাকভাবে ক্লাসগুলো আপলোড হবে। কারণ বুঝতেই পারছো কোভিড সিচুয়েশান চলছে, তো সে কারণে একটু প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা স্যারেমনি ক্লাস যে টাইম দেওয়া আছে ঠিক সেই টাইমেই আপলোড হয়ে যাবে। তো চলো কন্টেন্টগুলো দেখে নেওয়া যাক। এই কন্টেন্টে আমি যে কটা টপিক রেখেছি সেই টপিক কটা আমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক লেগেছে। অ্যাকচুয়ালি এটাই সিলেবাস, তবে WBCS এর ক্ষেত্রে বলা থাকে ইন্ডিয়ান ইকোনমি স্পেশাল এমফাসাইজ উইথ ব্যাংকিং সিস্টেম। তো আমি এখানে যে কটা টপিক রেখেছি সেই কটা টপিক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এনাফ। এছাড়াও যদি কোনো আরও এক্সট্রা টপিক আমার মনে হয় যে সেগুলো তোমাদের আসছে বা আসতে পারে বা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তাহলে আমি সেগুলো তোমাদের প্রোভাইড করব। তো সবার ফার্স্টে আমি রেখেছি স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, এই চ্যাপ্টারটাকে। ইন্ডিয়ান ইকোনমির যে স্ট্রাকচার সেটা আগে বুঝবো, তারপর বেসিক ইকোনমিতে আমরা ঢুকবো। তারপর আছে ন্যাশনাল ইনকাম, তারপর প্ল্যানিং, তারপর আছে ইনফ্লেশন, তারপর এগ্রিকালচার, তারপর ইন্ডাস্ট্রি,
তারপর পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, তারপর রয়েছে আনএমপ্লয়মেন্ট, ফিসক্যাল পলিসি অ্যান্ড ইন্ডিয়ান বাজেট সিস্টেম, ট্যাক্সেশন, মানি অ্যান্ড মানিটারি পলিসি। অ্যাকচুয়ালি ফিসক্যাল পলিসি আর মানিটারি পলিসিটাকে আমি আলাদাই রেখেছি বোঝাতে যাতে আমার সুবিধা হয় সেটার জন্যে। আর এদিক থেকে ব্যাংকিং সিস্টেম আছে, গভর্নমেন্ট স্কিমস আছে, পাবলিক ফিনান্স পড়াবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই গভর্নমেন্ট স্কিমস যেটা বললাম সেটা আমাদের ইকোনমি রিলেটেড গভর্নমেন্ট স্কিম যা আছে সেগুলো পড়াবো। আর তার সাথে আছে ফরেন ট্রেড, আর আছে কারেন্ট ইকোনমিক সিনারিও। এই কারেন্ট ইকোনমিক সিনারিও যা কিছু সেগুলো আমি এগুলো পড়াতে পড়াতেই ইনপুট করতে থাকবো। স্ট্যাটিক পার্টটা পড়াবো, ইকোনমিক্সের যেটা স্ট্যাটিক সেটা পড়াবো, সিএ পার্টটা পড়াবো, তারপর পড়াবো এমসিকিউ। অ্যাকচুয়ালি এমসিকিউটা সাথে সাথেই চলবে আশা করা যায়, কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার পর এমসিকিউটা সলভ করাবো। তো এই হচ্ছে কন্টেন্ট, এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা নোটও করে নিতে পারো। তো আমি মেইন যে আজকে যেটা পড়াচ্ছি যেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, তো সেটা আজকে আমি পড়াচ্ছি। তো আমাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে ইকোনমিক্স অ্যান্ড ইকোনমি, জিনিস দুটো শুনতে অনেকটাই একই রকম লাগে কিন্তু জিনিস দুটো সম্পূর্ণ আলাদা। হয়তো ডিল করে একই জিনিস নিয়ে কিন্তু বিষয় দুটো পুরো আলাদা। এই ইকোনমিক্স জিনিসটা কি আগে আমরা সেটা জানি, যদি ইকোনমিক্স জিনিসটা কি সেটা জেনে যেতে পারি তাহলে ইকোনমি জিনিসটাও আমরা বুঝতে পারবো। তো ইকোনমিক্স কি সেটা বলার আগে আমি আমাদের সমাজের যেটা বৈশিষ্ট্য বা সমাজের যেটা স্ট্রাকচার সেই অনুযায়ী একটা কথা তোমরা সবসময় মাথায় রাখবে যে আমাদের রিসোর্স লিমিটেড, আমাদের রিসোর্স অলওয়েজ লিমিটেড, সেই তুলনায় আমাদের ডিমান্ড অলওয়েজ ইনক্রিজিং। ওকে, রিসোর্স আমাদের লিমিটেড কিন্তু ডিমান্ড অলওয়েজ ইনক্রিজিং। তো ইকোনমিক্স হচ্ছে এমন একটা স্টাডি বা এমন একটা ফিল্ড যেখানে এই লিমিটেড রিসোর্স যে ব্যাপারটা, এই লিমিটেড রিসোর্সটাকে দিয়ে কিভাবে ম্যাক্সিমাম ডিমান্ড পর্যন্ত রিচ করা যায় বা এই লিমিটেড রিসোর্সটা দিয়ে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলিটি গেইন করা যায়, সেইটা সোশ্যাল সায়েন্সের যে স্টাডিতে পড়ানো হয় দ্যাট ইজ ইকোনমিক্স। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে ইকোনমিক্স ব্যাপারটা হচ্ছে একটা স্টাডি যেটাতে লিমিটেড রিসোর্সটাকে কাজে লাগিয়ে কিভাবে ম্যাক্সিমাম ইউটিলিটি গেইন করা যায় বা লিমিটেড রিসোর্সটাকে কাজে লাগিয়ে কিভাবে ম্যাক্সিমাম ডিমান্ড পর্যন্ত রিচ করা যায়, সেটা ইকোনমিক্সের যে স্টাডিতে বলা হয়, সোশ্যাল সায়েন্সের যে স্টাডিতে বলা হয় সেটাকে ইকোনমিক্স বলে। অন্য দিক থেকে আমরা যদি দেখি ইকোনমি আর ইকোনমিক্স শুনতে সেম লাগলেও আলাদা, সম্পূর্ণ আলাদা। আমি কিছুক্ষণ আগে বললাম যে ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি বা একটা ফিল্ড, ঠিক আছে? কিন্তু ইকোনমি কিন্তু কোনো স্টাডি বা ফিল্ড নয়, এটা একটা সিস্টেম। ইকোনমিক্স হচ্ছে একটা স্টাডি বা ফিল্ড কিন্তু ইকোনমি হচ্ছে একটা সিস্টেম।
তাহলে আশা করছি আমি বোঝাতে পেরেছি যে ইকোনমিক্সের যে শাখাতে লিমিটেড রিসোর্স দিয়ে আমি ম্যাক্সিমাম ডিম্যান্ড পর্যন্ত ম্যাক্সিমাম ডিম্যান্ডটাকে আমি স্যাটিসফাই করতে পারি, সোশ্যাল সায়েন্সের যে স্টাডিতে এটা পড়ানো হয়, দ্যাট ইজ ইকোনমিক্স, অ্যান্ড ইকোনমি ইজ নট আ স্টাডি, ইট ইজ আ সিস্টেম। তো নেক্সট স্লাইডে যাই, সেটা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের দুটো ভাগ আছে। ইকোনমিক্স ব্যাপারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা দেখতে পাচ্ছ মাইক্রো ইকোনমি আর একটা ম্যাক্রো ইকোনমি। তো মাইক্রো কথাটার সাথে তোমরা কিছুটা হলেও রিলেট করতে পারো যে মাইক্রোচিপ, মাইক্রো প্রসেসর। মাইক্রো মানে আমরা ভেবে থাকি ছোট ক্ষুদ্র কোনো জিনিস বোঝাতে চাইলে আমরা মাইক্রো কথাটাকে ইউজ করি। ঠিক এখানেও ইকোনমিক্সেও এই ব্যাপারটা কাজ করে যে একটা স্বল্প বা ছোট বা ক্ষুদ্র বা একটা ইন্ডিভিজুয়াল, বা একটা নির্দিষ্ট ব্যক্তি বিশেষকে নিয়ে যখন ইকোনমিক্সে যে শাখা পর্যালোচনা করবে সেটাকেই মাইক্রো ইকোনমিক্স বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়ালের কি নিয়ে পর্যালোচনা করবে? একটা মানুষ বা একটা ইন্ডিভিজুয়ালের ডিম্যান্ড, একটা ইন্ডিভিজুয়ালের সাপ্লাই, একটা ইন্ডিভিজুয়ালের কনজাম্পশন বা একটা ইন্ডিভিজুয়ালের ইনকাম নিয়ে ইকোনমিক্সের এই শাখাটা পর্যালোচনা করে। তাহলে দেখলাম ইন্ডিভিজুয়ালের ডিম্যান্ড মানে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যোগান। একটা ইন্ডিভিজুয়াল বা একটা মানুষ ইনকাম করার পর তার নির্দিষ্ট ভোগ্য পণ্য কেনার জন্য যে কনজাম্পশন, ভোগ্য পণ্যের প্রতি ব্যয়, তার আয়, এই সমস্ত কিছু ইকোনমিক্সের এই পার্টটাতে আলোচনা করা হয়। এবার চলে আসি ম্যাক্রো। ম্যাক্রো বলতে আমরা বুঝি যে একটা হিউজ, একটা ভাস্ট সেন্স, একটা কালেকটিভ সেন্স। তো ইকোনমির এই পর্যায়টাতে কোনো ব্যক্তি বিশেষের উপর গুরুত্ব আরোপ না করে একটা সার্টেন এরিয়া, একটা কান্ট্রি বা একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, এর ভেতরের যে গোটা একটা ইকোনমি, সেইটা নিয়ে এই ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করা হয়। তো এই ম্যাক্রো ইকোনমিক্সে স্পেশালি কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়, লাইক ইনফ্লেশন। ইনফ্লেশন তো আর একটা মানুষের উপর ডিপেন্ড করে না, সেটা একটা হোল ইকোনমিক সিনারিও। তো সেটাতে অনেক মানুষ জড়িয়ে, একটা দেশ বা একটা রাষ্ট্র বা একটা রাজ্য, একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, একটা এরিয়া, কালেকটিভ একটা সেন্স ইনফ্লেশনের মধ্যে। লাইক ন্যাশনাল ইনকাম, NI, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম এটাও হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো, তো ন্যাশনাল ইনকাম তো আর একটা মানুষের ইনকাম নয়, প্রত্যেকটা মানুষের, দেশের প্রত্যেকটা মানুষের ইনকাম এখানে ইনক্লুড হয়। তো এইগুলো ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা করানো হয়। তো আশা করি এই দুটোর মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হলো যে ম্যাক্রো ইকোনমিক্স আর মাইক্রো ইকোনমিক্সের মধ্যে যে পার্থক্য, সেটা আশা করছি তোমাদের সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এরপর তোমাদের জানার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। ফাদার অফ ইকোনমিক্স বলা হয় স্যার অ্যাডাম স্মিথকে। এই অ্যাডাম স্মিথ, এনার লেখা একটা বই আছে যেটার নাম হলো ওয়েলথ অফ নেশন। ওয়েলথ অফ নেশন, এটা কিন্তু পরীক্ষায় আসে যে ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথকে বলা হয়। এনার লেখা একটা বই যেটার নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। ওকে, তো আমরা দেখে নিই নেক্সট স্লাইডে। তো
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমি এই ব্যাপারটাকে তিনটে ভাগে ক্লাসিফাই করা হয়েছে। ইকোনমি যেটা একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে তিনটে ভাগে ক্লাসিফাই করা হয়েছে। আগে আমরা দেখলাম ইকোনমিক্স যে স্টাডিটা সেটাকে দুটো ভাগে ক্লাসিফাই করা হয়েছে, একটা মাইক্রো একটা ম্যাক্রো। যদিও মাইক্রো ম্যাক্রো ছাড়াও যখন কেউ ইকোনমিক্সে অনার্স বা মাস্টার্স করে তখন তাদের ট্রেড বলে আলাদা পার্ট, পাবলিক ফিন্যান্স, ডেভেলপমেন্ট ইকোনমি আলাদা আলাদা পার্ট করে, ইকোনোমেট্রিক্স আলাদা আলাদা পার্ট করে পড়ানো হয়। তবু বেসিক্যালি এখানে এই দুটো জানাই প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর এই ইকোনমি যেটা সিস্টেম, ইকোনমি একটা সিস্টেম, এই সিস্টেমটার তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাপিটালিস্টিক, একটা স্টেট ইকোনমি, একটা মিক্সড ইকোনমি। তো এবার আমরা জানবো ক্যাপিটালিস্টিক ইকোনমি সেটা কি জিনিস, তারপর জানবো স্টেট, তারপর এটা মিক্স। তো ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে আমরা সেই ইকোনমিটাকে বুঝি যেখানে যে ইকোনমিটা সিঙ্গেল ওনারশিপে বিশ্বাস করে। ওকে, ক্যাপিটালিস্টিক ইকোনমি বলতে যে জিনিসটাতে সিঙ্গেল ওনারশিপ রয়েছে, সমাজের যা সম্পদ আছে সেই সম্পদের ওপর একটা সিঙ্গেল ওনারশিপ রয়েছে, লাইক প্রাইভেট সেক্টর। ওকে, লাইক প্রাইভেট সেক্টর। আর স্টেট ইকোনমিটার নাম শুনেই আশা করছি কিছুটা গেস করা যাচ্ছে যে স্টেট ইকোনমিতে যে ব্যাপারটা, যেটা সিঙ্গেল ওনারশিপ ক্যাপিটালিস্টিক ইকোনমিতে, স্টেট ইকোনমিতে সেই জায়গায় একটা কালেকটিভ ওনারশিপের কথা বলা হয়। এটাতে একটা কালেকটিভ ওনারশিপের কথা বলা হয়, মানে সমাজের যা সম্পদ সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা এর মধ্যে দেখতে পাওয়া যায়। এটা অনেকটা পাবলিক সেক্টরগুলোর মতো। ওকে, এটা অনেকটা পাবলিক সেক্টরের মতো। আর মিক্সড ইকোনমি বলতে তো আর বলার দরকার পড়ে না, এটা নাম শুনেই বোঝা যাচ্ছে, মিক্সচার অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি প্লাস স্টেট ইকোনমি। ওকে, মিক্সচার অফ ক্যাপিটালিস্টিক ইকোনমি অ্যান্ড স্টেট ইকোনমি এর মধ্যে আসছে, মানে যেখানে বোথ পাবলিক সেক্টর প্লাস প্রাইভেট সেক্টর দুটোই এর মধ্যে থাকে। তাহলে আমরা বুঝে গেলাম যে ক্যাপিটালিস্টিক ইকোনমি সিঙ্গেল ওনারশিপ, স্টেট ইকোনমি যেটা কালেকটিভ ওনারশিপে বিলিভ করে, আর মিক্সড ইকোনমি যেটা এক্সিস্টেন্স অফ বোথ পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর। ওকে, তো এর ছাড়াও এই তিনটের বাইরেও আরও দু ধরনের ইকোনমিকে ভাগ করা যায় অন দ্য বেসিস অফ এক্সপোর্ট ইম্পোর্ট। এক্সপোর্ট আর ইম্পোর্ট এর বেসিসে দুটো ভাগে ইকোনমিকে আরও ভাগ করা যায়। সেই দুটো কি কি? একটা হচ্ছে ওপেন ইকোনমি, আর একটা হলো ক্লোজড ইকোনমি। ওকে, একটা ওপেন ইকোনমি, একটা ক্লোজড ইকোনমি। ওপেন ইকোনমি নাম শুনেই বোঝা যাচ্ছে এভরিথিং ওপেন, মানে এক্সপোর্ট ইম্পোর্ট বোথ যেখানে অ্যালাউ করা হয়, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। আর ক্লোজড ইকোনমি যেখানে নিদার এক্সপোর্ট হয় নর ইম্পোর্ট হয়, দুটোর কোনোটাই হয় না, সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি।
আর এটা হলো ওপেন ইকোনমি, যেটাতে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোই হয়। ওকে, তো এই হচ্ছে এইখান থেকে বোঝার জিনিস আছে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের জানতে হবে সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। আমাদের ভারতের ইকোনমি অ্যাকচুয়ালি ডাব্লিউবিসিএস এ ইম্পর্টেন্ট বলতে আমাদের ইন্ডিয়ান ইকোনমি পার্টটাই ইম্পর্টেন্ট, যেখানে সিলেবাসে স্পষ্ট করে দেওয়া থাকে যে ইন্ডিয়ান ইকোনমি তোমাকে জানতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়ান ইকোনমি এই যে সেক্টরসগুলো আছে সেগুলো সবার আগে আমাদের জানতে হবে। তো আমাদের ইন্ডিয়াতে ইকোনমিকে 3টে সেক্টরে ভাগ করা যায়, বেসিক্যালি 3টে সেক্টরে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর বলতে সেই সেক্টরটাকে বোঝানো হয় যে সেক্টরে প্রোডাক্ট বা যে সেক্টরে উৎপন্ন দ্রব্য যেগুলো ন্যাচারাল রিসোর্স, এই সেক্টরে যা কিছু প্রডিউস হয় সেগুলো ন্যাচারাল রিসোর্স। এই সেক্টরের মধ্যে পড়ে এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ড্রি, আর এর মধ্যে আরও পড়ে যেমন যা কিছু ফিশিং এর মধ্যেতে পড়ে। ওকে, প্রাইমারি সেক্টরের মধ্যে তাহলে পড়ে ন্যাচারাল রিসোর্স। প্রাইমারি সেক্টরটা হচ্ছে যা এই সেক্টরটা থেকে যে জিনিসটা আমরা প্রডিউস করি সেই প্রোডাকশনগুলো বা যে প্রডিউস জিনিসগুলো হয় সেগুলো সবই ন্যাচারাল রিসোর্স। তো প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে এগ্রিকালচার। তোমরা যদি এখান থেকে বুঝতে না পারো আমার কথাটা তোমরা শোনো, সেই অনুযায়ীও নোট করতে পারো। এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ড্রি, ফিশিং, এইগুলোই বেসিক্যালি এই প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। সেকেন্ডারি সেক্টর বলতে সেই সেক্টরটাকে বোঝানো হয় যেখানে এদের যে কাঁচা মাল ইউজ হয় সেগুলো প্রাইমারি সেক্টরের প্রডিউস করা যে জিনিসগুলো, প্রাইমারি সেক্টরে প্রডিউস করা জিনিসগুলো এখানে কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়। ওকে, প্রাইমারি সেক্টরের যে জিনিসগুলো আছে সেগুলো এই সেকেন্ডারি সেক্টরে কাঁচা মাল হিসাবে ব্যবহার করা হয়। প্রাইমারি সেক্টরে যে জিনিসগুলো আছে সেগুলো এই সেকেন্ডারি সেক্টরে কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হয়। তো সেকেন্ডারি সেক্টর বলতে আমরা সাধারণত বেসিক্যালি ইন্ডাস্ট্রিটাকে বুঝি। ওকে, এই সেকেন্ডারি সেক্টর ইন্ডাস্ট্রি বুঝি। যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় যদি ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে সাধারণত কৃষি থেকে উৎপন্ন যা জিনিস সেগুলোই ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর একটা সেক্টর, খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর, যেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর, যেটাকে অন্যভাবে আর এক নাম সার্ভিস সেক্টরও। এখানে এই জায়গাটাতে এনি কাইন্ড অফ সার্ভিস, এর মধ্যে এনি কাইন্ড অফ সার্ভিসকে ইনক্লুড করা হয়। যে কোনো ধরনের সার্ভিস, সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে। আমাদের ইন্ডিয়াতে একটা খুব মজার জিনিস, ম্যাক্সিমাম মানুষের জীবিকা প্রাইমারি সেক্টরের সাথে রিলেটেড, কিন্তু এই টার্সিয়ারি সেক্টরটার থেকে যে আর্নিং হয় সেটা হচ্ছে ম্যাক্সিমামটাই ইন্ডিয়ান জিডিপিতে, মানে ইন্ডিয়ান জিডিপির
ম্যাক্সিমাম যে পার্টটা সেটা এই টার্সিয়ারি সেক্টরের আর্নিং। ওকে, প্রাইমারি সেক্টরে যা কিছু মানে মানুষ বেশি এমপ্লয় হয়ে থাকলেও, মানে প্রাইমারি সেক্টরের সাথে মানুষ বেশি যুক্ত থাকলেও কর্মসূত্রে, টার্সিয়ারি সেক্টর থেকে আর্নিং বেশি হয়। ইন্ডিয়ান জিডিপির ম্যাক্সিমামটা আসে এই টার্সিয়ারি সেক্টর থেকে। তো বোঝাতে পারলাম আশা করি। আপাতত তোমাদের এই তিনটে সেক্টরই জানতে হবে। এছাড়াও কুলিনারি সেক্টর আছে, আরও অনেক কিছু সেক্টর আছে, সেগুলো থেকে এইগুলো এখন বেশি ইম্পর্টেন্ট, তো এইগুলো জানতে হবে। যেমন এখান থেকে কোশ্চেন আসে যে টার্সিয়ারি সেক্টর যেটা, এই টার্সিয়ারি সেক্টরটাতে ইন্ডিয়ান মানে বলে দেয়া থাকে যে ইন্ডিয়ান জিডিপির ম্যাক্সিমাম পার্টটা কোন সেক্টর থেকে আসে। অপশন দিয়ে দিল এই তিনটে, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি, তখন আনসার হবে টার্সিয়ারি। অনেক সময় যে প্রবলেমটা হয়, আমাদের ভারত কৃষি ভিত্তিক দেশ বলে অনেকে ভাবে যে প্রাইমারি সেক্টরটা থেকে বেশি আর্নিং হয়, বেশি লোক কৃষির সাথে যুক্ত, তো কৃষি থেকে বেশি আর্নিং হয়, কিন্তু এটা ভুল কথা। টার্সিয়ারি সেক্টর থেকে আমাদের বেশি আর্নিং হয়। এতদূর পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট টপিকে যায়। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি যে ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। আমাদের ইন্ডিয়ান ইকোনমি কী ধরনের, কি কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে, সেগুলো তোমরা আগে জানো। যেহেতু আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ, সুতরাং আমাদের ইকোনমিটাও কৃষিকে বেস করেই আমাদের ইকোনমি, এগ্রিকালচারটাকে বেস করেই আমাদের ইকোনমি, এগ্রিকালচার বেস ইকোনমি আমাদের ইকোনমিটা। তো এগ্রিকালচার বেস ইকোনমি, কারণ আমাদের যদি ইন্ডাস্ট্রিতেও আমি ডেভেলপ করব ভাবি, তাতেও আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টসই লাগে। তো আমাদের ইকোনমিটা তাহলে হলো এগ্রিকালচার বেস ইকোনমি। কিছুক্ষণ আগে পড়লাম মিক্সড ইকোনমি, কী জিনিস, যেখানে ক্যাপিটালিস্টিক ইকোনমিও থাকবে প্লাস যেখানে স্টেট ইকোনমিও থাকবে, মানে বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরের এক্সিস্টেন্স থাকবে। আর আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে আমরা কিন্তু দেখতে পাই প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টর দুটো সেক্টরেরই এক্সিস্টেন্স আছে। সুতরাং আমাদের ইন্ডিয়ান ইকোনমিটা হচ্ছে মিক্সড ইকোনমি। এরপর যেটাতে আসছি ডেভেলপিং ইকোনমি। উন্নতির দিক থেকে, ডেভেলপমেন্টের দিক থেকে ইকোনমিকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা, এটা ডি, হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি, একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, আর একটা হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রি। ওকে, এটা হচ্ছে ডেভেলপমেন্টের দিক থেকে। ইকোনমিকে তিন ভাগে ভাগ করা যায়, ডেভেলপড, ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রি। ডেভেলপড কান্ট্রি বলতে যেটা ইউএসএ, ইউকে, এই সমস্ত কান্ট্রি যেগুলো। ডেভেলপিং কান্ট্রি বলতে বোঝানো হয় যে সমস্ত কান্ট্রিগুলো এখনও উন্নত হচ্ছে, উন্নয়নশীল যেটা। আর আন্ডার ডেভেলপড কান্ট্রি যেগুলো এখনও উন্নত নয়। তো আমাদের ইন্ডিয়া উন্নত হচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ার উন্নতি হচ্ছে, তো সেই দিক থেকে আমাদের ইন্ডিয়া হচ্ছে এখনও ডেভেলপিং ইকোনমি, আমাদের ইন্ডিয়ান ইকোনমি ডেভেলপিং ইকোনমি। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো ধরে ধরে কিন্তু ডাব্লিউবিসিএসে কোয়েশ্চেন আসতে পারে। এর মধ্যে থেকে দেখা গেল তিনটে টপ দিয়ে দিল ক্যারেক্টারিস্টিক্স, মাঝখানে একটা অন্য কিছু দিয়ে দিল, বলতে পারে যে এর মধ্যে থেকে কোনটা নয় বা কোনটা, এই বেসিসেও দিতে পারে। এই তারপরে যেটা পড়াবো সেটা হচ্ছে আদার ফিচার্স। ওগুলো তো বেসিক ফিচার্স,
মেইন ক্যারেক্টারিস্টিক্স। এছাড়াও ইন্ডিয়ান ইকোনমিতে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেখতে পাওয়া যায় সেইগুলো হলো লোয়ার পার ক্যাপিটা ইনকাম। আমাদের ইন্ডিয়ান ইকোনমিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে লোয়ার পার ক্যাপিটা ইনকাম বলতে মাথা পিছু আয়। ওকে, লোয়ার পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু হয়। আমাদের ইন্ডিয়াতে যে সম্পদ, সেই সম্পদ বা রিসোর্স বা আর্নিং যেটা হয় সেটা একটা লিমিটেড মানুষের মাঝে, মানুষের হাতে আবদ্ধ থাকে, একটা মুষ্টিমেয় মানুষের হাতে আবদ্ধ থাকে। তার ফলে রিমেনিং যে রিসোর্সটা সেটা একটা হিউজ অ্যামাউন্ট মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। তাহলে তো প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয়টা কমবেই। যেমন আমি যদি ধরি আমার আর্নিং হচ্ছে 100 টাকা, তার মধ্যে থেকে 50 টাকার মানে অধিকার করে রয়েছে 2 জন মানুষ, আর বাকি 50 টাকাটা অধিকার করে রয়েছে 8 জন মানুষ। তাহলে এক্ষেত্রে তো মাথা পিছু যে আয়টা সেটা তো কমবেই। এই মানুষগুলোর মাথা পিছু আয় তো কমবেই। ম্যাক্সিমাম মানুষ যারা আছে তাদের পার ক্যাপিটা ইনকাম কমছে, যে কারণে বলা হয় লোয়ার পার ক্যাপিটা ইনকাম। এই যে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এটা বললাম কিছুক্ষণ আগে। আমাদের যে আর্নিং হয়, যে রিসোর্স, সেই রিসোর্সটার ম্যাক্সিমামটাই খুব স্বল্প মানুষের হাতে, আর খুব ম্যাক্সিমাম পার্টটা একটা স্বল্প মানুষের হাতে, আর মিনিমাম পার্টটা একটা বৃহৎ অংশ মানুষের কাছে। যার ফলে এই ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, মানে সবার মধ্যে যে ইনকাম বা আর্নিং সেটা সমানভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না, যার ফলে এই ইনইকুয়ালিটি ব্যাপারটা আসছে। ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, সেই জন্যে এইটা এর মধ্যে আসছে। ওকে, ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ওভার পপুলেশন, এটা নিয়ে তো কোনো কিছু বলারই নেই। পপুলেশনের দিক থেকে সেকেন্ড আমাদের ইন্ডিয়া, আফটার চায়না। ওকে, তো এত হিউজ পপুলেশন, এটাও একটা মানে এত ইনক্রিজিং পপুলেশন, এটাও হচ্ছে এর একটা মানে দিক, যে আমাদের ইন্ডিয়ান ইকোনমির একটা বড় ফিচার্স হচ্ছে ওভার পপুলেশন। ল্যাক অফ ক্যাপিটাল ব্যাপার যেটা, এটা অনেকটা এই ইনকামের ওপর ডিপেন্ড করে। একটা মানুষ কখন ইনভেস্ট করবে? যখন তার ইনকামের টাকার খেয়ে পড়ে ঠিকঠাকভাবে বাঁচার পর, সে নিজে তার থাকা খাওয়া পারপাস, বস্ত্র পারপাস ঠিকঠাকভাবে খরচ করার পর যে পার্টটা রিমেনিং পড়ে থাকবে, সেই পার্টটাতে তো সে ইনভেস্ট করবে। তো এখন মানুষের ইনকামটাই যদি কম হয়, তাহলে তার তো ম্যাক্সিমাম পার্ট অফ ইনকামটাই তো তার কনজামশানে চলে যাবে, মানে ভোগ ব্যয়, যেটা খাদ্য পারপাস, বস্ত্র পারপাস, বাসস্থান পারপাস, সব কিছু দিক থেকেই তো তার ম্যাক্সিমাম ইনকামের ম্যাক্সিমাম পার্টটা কনজামশানে চলে যাবে। ফলে সেভিংস কম হবে, আর সেভিংস যদি কম হয়, ইনভেস্টমেন্ট এমনি কম হবে। মানুষ শখ আহ্লাদ করে কখন? যখন তার বেসিক নিডগুলো ফিল আপ হয়, তারপরেই সে তার শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করে। বা লাক্সারি জিনিসের দিকে একটা মানুষ কখন যায়? যখন একটা বেসিক নিড তার ফুলফিল হওয়ার পর তার অ্যামাউন্ট অফ মানি বেঁচে থাকছে, তারপরেই সে লাক্সারি প্রোডাক্টগুলোর দিকে চোখ দেয় বা লাক্সারি প্রোডাক্টগুলোর দিকে যায়। তো এখানে মানুষের ইনকামই কম, তো ইনকাম যদি কম, তো কনজামশনে ম্যাক্সিমাম পার্টটা ব্যয় হয়ে যাচ্ছে, ফলে সেভিংস কম, আর সেভিংস কম হওয়ার কারণে ইনভেস্টমেন্ট কম। তো ইনভেস্টমেন্ট কম বলে ক্যাপিটাল ফর্মেশনও কম। এই ব্যাপারটা, এই যে সার্কেলটা আমি লাস্টে দিয়েছি, এটা আমি লাস্টেও এই সার্কেল দিয়ে একটা পিডিএফ মানে একটা স্লাইড আছে, তো এটাকে যদি বুঝতে না পারো এখানে টোকার দরকার নেই, এটা আমি বলছি, শুনে যাও জাস্ট, আর পরে ওই সার্কেল থেকে আরেকবার ভালো করে বলে দেব। তো ইনকাম আমার কম, কনজামশন আমার মানে ম্যাক্সিমাম পার্ট কনজামশনে চলে যাচ্ছে, তাহলে সেভিংসে আমার কম পরিমাণ থাকছে। কম যখন আমার সেভিংস, আমার ইনভেস্টমেন্ট কম, আর ইনভেস্টমেন্ট আমার যখন কম, তখন আমার ক্যাপিটাল ফর্মেশন কম। দ্যাটস ওয়াই ল্যাক অফ ক্যাপিটাল, এটাই কারণ। তারপর ভিসিয়াস সার্কেল অফ পভার্টি, মানে মানুষ যে যত দরিদ্র, সে দরিদ্র হতেই যাচ্ছে, তার
ইমপ্রুভমেন্ট হচ্ছে না, অবস্থার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই ভিসিয়াস সার্কেল অফ পভার্টিটা আমি লাস্টে পড়াবো, আজকেই পড়াবো, লাস্টে পড়াবো। তো এইগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। নাম দুটো অনেকটা সেমই লাগছে, কিন্তু এ দুটো সেম নয়। ইকোনমিক গ্রোথ বলতে আমরা কোনো জিনিস গ্রো করছে মানে বাড়ছে, তেমনি ইকোনমিক গ্রোথ বলতে ইন দ্য সেন্স অফ প্রোডাকশন বোঝানো হয়, প্রোডাকশনের সেন্সে বোঝানো হয়। প্রোডাকশন যখন ইনক্রিজিং আমি বলবো আমার ইকোনমি গ্রো করছে। কিন্তু একটা কথা, ইনক্রিজিং প্রোডাকশন হলেই কি সবসময় স্ট্যান্ডার্ড অফ লিভিং, নলেজ, হেলথ, এডুকেশন, মানুষের জীবনযাপনের মান সেগুলো তো আর ইনক্রিজ করে না। তো গ্রোথ অনলি ফোকাস করে এই প্রোডাকশনের, ইনক্রিজ অফ প্রোডাকশন এই ব্যাপারটাতে, যেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট ইনক্রিজ প্রোডাকশনের সাথে সাথে আরও কিছু জিনিসের উপর নজর দেয়, যেগুলো হচ্ছে মানুষের জীবন ধারণের মান। ওকে, মানুষের জীবন ধারণের মান, যেটাকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড অফ লিভিং। মানুষের কত ভালো অবস্থায় আছে, সেটা আমাদের হেলথের দিক থেকে হতে পারে, নলেজের দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। মেন কথা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হতে হবে এখানে। এটার মেইন ফোকাস ইজ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হতে হবে। আর ইকোনমিক গ্রোথের যে মেইন ব্যাপার সেটা হচ্ছে কোয়ান্টিটি। আমার প্রোডাকশন কোয়ান্টিটি বাড়ছে মানে আমার ইকোনমি গ্রো করছে। কিন্তু আমার যদি প্রোডাকশন কোয়ান্টিটি বেড়েও আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং লো হয়ে যায়, বা আমার এখানে হেলথ সিস্টেম খারাপ হয়ে যায়, বা যদি ধরা যায় এখানে হেলথ সিস্টেম ছাড়াও নলেজ, মানুষ স্কুল ছুট, বাচ্চার পরিমাণ, মানুষের শিক্ষা, এই সমস্ত জিনিসগুলো ডিক্রিজ করে, তাহলে আমি বলবো না যে আমার ইকোনমি ডেভেলপ হচ্ছে। আমার ইকোনমি তখনই ডেভেলপ করবে যখন আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং, নলেজ, হেলথ, এডুকেশন, এই সমস্ত ব্যাপারগুলো আমার ইকুইভ্যালেন্টলি বাড়বে, প্রোডাকশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে, তখনই আমি বলবো যে আমার ইকোনমি ডেভেলপ করেছে। ওকে, তো ইকোনমি যে ডেভেলপ করছে সেটা মাপা, আমি বুঝবো কি করে আমার ইকোনমি ডেভেলপ করছে? সেই ইকোনমি কি যে ডেভেলপ করছে সেটা মেজার করার জন্য কিছু প্যারামিটার্স বা ইন্ডিকেটরস আছে, তো সেগুলো কি আগে দেখে নিই। তো আমার ইকোনমি যে ডেভেলপ করছে সেটা আমি কি কি জিনিস দেখে বুঝবো? সেটা আমি বুঝবো এনএনপি। এনএনপি মানে হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, এনএনপি মানে হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট। তো নিট ন্যাশনাল প্রোডাক্ট যে জিনিসটা, সেটা আমি তোমাদের ন্যাশনাল ইনকাম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন আমি এই নিট ন্যাশনাল প্রোডাক্টের কনসেপ্টটা ক্লিয়ার করব। আর এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। এই পার ক্যাপিটা ইনকাম, মানুষের মাথা পিছু আয় যখন বাড়বে তখন নিশ্চয়ই মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও বাড়বে, এটা এক্সপেক্ট করা যায়। কারণ একটা মানুষ মাথা পিছু আয় যখন বাড়ছে, তার ইনকাম যখন বাড়ছে,
তখন তার বেঁচে থাকার জন্য বেসিক নিডগুলো ফুলফিল করার পর সে তার লাক্সারি বা পারপাস বা শিক্ষা বা হেলথ এই সমস্ত দিকে, এডুকেশন, হেলথ, লাক্সারি এই সমস্ত পারপাসগুলোতে তারা আরও বেশি করে ফোকাস করতে পারবে। তো এই জন্যই বলা হয় যে পার ক্যাপিটা ইনকামের ইনক্রিজ বা পার ক্যাপিটা ইনকাম ইজ আ প্যারামিটার অর ইন্ডিকেটর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ওকে, তারপরে হচ্ছে পিপিপি। পিপিপি বলতে পারচেজিং পাওয়ার প্যারিটি, মানে মানুষের ক্রয় ক্ষমতা, যে ব্যাপারটা মানুষ কিনছে, মানে মানুষের হাতে টাকা এসেছে তাই মানুষ কিনছে। কেন কিনছে? নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা আরও ইমপ্রুভ করার জন্যে, নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা হাই করার জন্য মানুষ কিনছে, ফলে ইকোনমি ডেভেলপ করছে। আর এখানে আছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ও এটা এখানে চলে এসছে, ফিজিক্যাল কোয়ান্টিটি অফ লাইফ। ওকে, মানুষের যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে আমাদের জীবন ধারণ, এই সমস্ত কিছুই এই ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। আর মোস্ট ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। মেন হচ্ছে এইটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা। এটাও কিছু জিনিসের ওপর, মানে কিছু জিনিসের ওপর বেস করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বানানো হয়। তো কি কি জিনিস সেটা আগে দেখি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বানানো হয় বেসিক্যালি 3টে জিনিসের উপর বেস করে, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা নলেজ আর একটা লাইফ এক্সপেক্টেন্সি। তো স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে এটা তো আমরা বুঝলামই, জীবন ধারণের মান। তারপরে যেটা বুঝি নলেজ, শিক্ষা। লাইফ এক্সপেক্টেন্সি বলতে বোঝায় গড় আয়ু। গড় আয়ু ইন দ্য সেন্স একটা জায়গা বা একটা এরিয়ার যখন মানুষের ওই জায়গার হেলথ সিস্টেমটা ভালো হবে, হেলথ সিস্টেমটা যখন ভালো হবে তখনই সেই জায়গা ডেভেলপ বুঝতে হবে। একটা জায়গার এডুকেশন, নলেজ, মানুষের নলেজ বাড়ছে মানে মানুষ এডুকেটেড হচ্ছে, ফলে ইকোনমি গ্রো করছে, ইকোনমি ডেভেলপ হচ্ছে। মানুষের মধ্যে শিক্ষার হার বাড়ছে, মানে মানুষের শিক্ষার হার যখন বাড়বে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে, তখন মানুষ ডেভেলপ হচ্ছে। তার মানে ইকোনমি ডেভেলপমেন্টের 3টে প্যারামিটার আছে বা 3টে জিনিসের উপর বেস করে ইকোনমি ডেভেলপমেন্ট হচ্ছে কি সেটা ডিসাইড করা হয়। সেটা একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, একটা নলেজ আর একটা লাইফ এক্সপেক্টেন্সি। তো এখানে এই 3টে থেকে এখান থেকে কোশ্চেন আসতে পারে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের নিচের কোনটি, 4টে অপশন দেওয়া থাকলো, এখান থেকে বলে দিতে পারে যে নিচের কোনটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কম্পোনেন্ট। তো সেখানে হয়তো 3টের মধ্যে থেকে একটা দেওয়া থাকলো আর বাকি 3টে অন্য কোনো অপশান দেওয়া থাকলো। তো আমাদের চুজ করতে হবে কোনটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কম্পোনেন্ট। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কে আর কতগুলো কথা বলে রাখি যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা যেটা করে সেটা হচ্ছে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা বানায়। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি যেহেতু তোমাদের বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে কারেন্ট টপিক রিলেটেড ইনফরমেশন আমি তোমাদের দিতে থাকবো, তো সেই প্রসঙ্গে 2021-এ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান 131তম। ওকে, এইটা ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়। UNDP হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করে, এটাও পরীক্ষাতে আসে। ওকে, আর লাস্টে যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে VCS সার্কেল অফ পভার্টি। এটা আমি ওখানেই বললাম যে আমি তোমাদের ওটা লাস্টে বোঝাচ্ছি। VCS সার্কেল অফ পভার্টি যেটা দারিদ্র্যের দুষ্টচক্র বলা হয়ে থাকে, এটা বেসিক্যালি যেটার কারণে হয় সেটা হচ্ছে ইনকাম। সব কিছু শুরু হচ্ছে এই ইনকাম থেকে। লোয়ার ইনকামের কারণে এটা এই যে ব্যাপারটা শুরু হয় বেসিক্যালি লোয়ার ইনকাম থেকে। একটা মানুষ যে অলরেডি গরিব, যে পুয়ার,
তার কাছে তো খুব স্বাভাবিক ইনকামটা লোয়ার হবে। লোয়ার ইনকাম মানে তার সেভিংস লোয়ার হচ্ছে। কেন সেভিংস লোয়ার? ম্যাক্সিমাম পার্টটা তো তার কনজাম্পশনেই চলে যাচ্ছে, ম্যাক্সিমাম পার্টটা তার কনজাম্পশনে চলে যাচ্ছে, যে কারণে তার ইনকাম যে লোয়ার হওয়ার কারণে সেভিংসও লোয়ার হচ্ছে। সেভিংস যখন লোয়ার হচ্ছে তখন ইনভেস্টমেন্টটা অবশ্যই তার লোয়ার হবে। সেভিংস লোয়ার মানে আমি অল্প টাকা সেভ করতে পারছি, তাহলে আমার তো আমি কোনো কিছু পারপাস আমি যদি ইনভেস্ট করতে চাই তো সেটা তো আমি বেশি করতে পারবো না, কারণ আমার সেভিংসই তো নেই, তো আমি কোথা দিয়ে ইনভেস্ট করব? তো লোয়ার ইনভেস্টমেন্ট। লোয়ার ইনভেস্টমেন্ট মানে কোনো একটা কাজে আমি যদি অল্প টাকা ব্যয় করি তার মানে কি আমার ক্যাপিটাল ফর্মেশন, ওই কাজের জন্য আমার ক্যাপিটাল ফর্মেশনটা কম হলো। লোয়ার ইনভেস্টমেন্ট মানে লোয়ার ক্যাপিটাল ফর্মেশন। ক্যাপিটাল বলতে আমরা বুঝি মূলধন। কোনো ব্যবসা বা কোনো কিছু স্টার্ট করার জন্য এইটা প্রচণ্ড বড় ফ্যাক্টর ক্যাপিটাল। তো আমার ইনভেস্টমেন্ট যখন কম, আমি তাহলে ক্যাপিটাল বা মূলধনটা আমার আসবে কোথা থেকে? কম হবে, বেসিক্যালি ক্যাপিটালও তাহলে কম হবে। আর যখন আমি কম ইনভেস্ট করব, কম ক্যাপিটাল ফর্মেশন হবে, তাহলে আমি কম প্রোডাকশনও তো আমার কমই হবে না। আমি বেশি ইনভেস্ট করলাম, বেশি ক্যাপিটাল দিলাম, তাহলে আমার প্রোডাকশনটা একটা হিউজ হবে। আর যখন আমি কোনো জিনিসের পারপাসে আমি যদি কম টাকা খরচ করি তাহলে তো আমি কম জিনিসই পাবো, আমার প্রোডাকশনটাও কম হবে। ফলে প্রোডাকশন কম হওয়ার কারণে ইনকামটা আবার লোয়ারই হয়ে যাচ্ছে। ফলে প্রোডাকশন কম হচ্ছে বলে ইনকামটা আবার লোয়ার হচ্ছে। মানে আমরা শুরু করেছিলাম লোয়ার ইনকাম থেকে, এত কিছু করার পর সেই গিয়ে আবার লোয়ার ইনকামেই আমরা দাঁড়িয়ে যাচ্ছি। ফলে গরিব মানুষ গরিবই থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে বেসিক্যালি ইকোনমির প্রবলেম, যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমিক প্রবলেম, যে ভিসিয়াস সার্কেল অফ পভার্টি। ওকে, তো আশা করছি আমি তোমাদের সমস্ত ইনফরমেশনগুলোই দিয়ে দিয়েছি এই স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি এই চ্যাপ্টারটা থেকে। তো এর পরের দিন আমি তোমাদের আজকে এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করালাম। এই চ্যাপ্টার থেকে এমসিকিউ যদি লাগে তোমাদের সেটা আমাকে কমেন্টে বলো, আর আদারওয়াইজ আমরা এমসিকিউ ক্লাসও প্রোভাইড করব কটা দিন বাদ থেকে। একটু চ্যাপ্টারটা আগে এগিয়ে নিই, তারপর এমসিকিউ ক্লাসটা প্রোভাইড করা হবে। আর তারপর আমি এর পরের দিন যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো আমার এই ইকোনমিক্স সিরিজটা আশা করি তোমাদের ভালো লাগবে। ইকোনমিক্সের যে থিওরি ক্লাসের সিরিজটা স্টার্ট করেছে টপার্স গ্রুপ WBCS, আমার ইকোনমিক্স ক্লাসটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই আমি এই সিকোয়েন্স মেনটেন করেই আমি ক্লাস নেব। যা আমি তোমাদের কন্টেন্টস দিয়ে দিয়েছি সেইগুলো বেসিক্যালি সেই কন্টেন্টগুলো মেনটেন করেই আমি ক্লাস নেব। আর এছাড়া আমি বললাম যেমন কারেন্ট অ্যাফেয়ার্স আর এমসিকিউ প্রোভাইড করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো। কিছুদিন পরে গিয়ে নিজেদের ইমপ্রুভমেন্টটা আশা করছি নিজেরাই বুঝতে পারবে। তো ওকে, চলো আজকের মতো এতদূর পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আমি ন্যাশনাল ইনকাম নিয়ে আসবো, ন্যাশনাল ইনকামটা পড়াবো। ওকে।